আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার। আপনি? আছি আলহামদুলিল্লাহ। আমরা গতদিনে যে সর্বশেষ কি আলোচনা করেছিলাম মনে আছে কি? ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে, তাই না? জি জি স্যার। স্যার। ক্যাটায়ন কাকে বলে বলো দেখি, বা কিভাবে ধনাত্মক পজিটিভ চার্জ। চার্জ যুক্ত আয়নকে ক্যাটায়ন আয়নকে বলে, ক্যাটায়ন বলে, তাই না? আর তো নেগেটিভ মূলত চার্জ যুক্ত আয়নকে অ্যানায়ন বলে। ক্যাটায়ন মূলত কারা সৃষ্টি করে? ধাতু নাকি অধাতু? ধাতব পরমাণু নাকি অধাতব পরমাণু? অধাতব। সাধারণত ধাতুর সর্বশেষ শক্তি স্তরে, ধাতুর পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে একটি, দুইটি বা তিনটি, তাই না? এই একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন তারা খুব সহজে কি করতে পারে? বর্জন করতে পারে বা ত্যাগ করতে পারে। আর ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সৃষ্টি হয় কি? ক্যাটায়ন। আর অন্যদিকে অধাতব পরমাণু যেগুলো রয়েছে তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সাধারণত থাকে সাতটি, ছয়টি বা পাঁচটি। এরা অষ্টক পূরণের জন্য খুব সহজে কি করে একটি, দুইটি বা সর্বোচ্চ তিনটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন কি করে সৃষ্টি করে। বুঝতে পেরেছো কি? তাহলে আজকে আমাদের যেটা আলোচনার বিষয় ছিল ক্যাটায়ন এবং অ্যানায়নের পরে, হ্যাঁ, আমরা তো এই পর্যন্ত দেখেছিলাম গতকালকে ক্যাটায়ন এবং অ্যানায়ন। তো আজকে আমরা দেখব এই রাসায়নিক বন্ধন। আমাদের চ্যাপ্টারের নামেই ছিল কি? রাসায়নিক বন্ধন। গতদিনে রাসায়নিক বন্ধনের মনে হয় সংজ্ঞা লিখেছো, লিখেছো না? লিখেছো রাসায়নিক বন্ধন? দেখো দেখি, খাতা দেখো। জি স্যার। কি লিখেছো বলো দেখি, রাসায়নিক বন্ধন কাকে বলে? অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে যুক্ত তাকে থাকে রাসায়নিক তাকে বন্ধন রাসায়নিক বলে। বন্ধন বলে। অর্থাৎ যে মৌলের পরমাণু সমূহ একে অপরের সাথে যেভাবে যুক্ত থাকে তাকে আমরা বলছি কি? রাসায়নিক বন্ধন। তো আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে রাসায়নিক বন্ধন মূলত আমরা তিনটা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী, আর একটা সমযোজী বন্ধন, আর একটা কি ধাতব বন্ধন। আরো বন্ধন রয়েছে, পাই বন্ধন, সিগমা বন্ধন। তো এগুলো আমাদের প্রয়োজন হবে না এই ক্ষেত্রে। তো আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে এই তিনটা বন্ধন নিয়ে। আমরা আজকে পড়ব মূলত আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। আর এটার স্ট্রাকচারগুলো আমাদেরকে একটু ভালোভাবে শিখতে হবে। তো প্রথমত আমরা দেখে নিই যে আয়নিক বন্ধন কাকে বলে। এই যে সংজ্ঞাগুলো আগে ঠিক করে নাও যে আয়নিক বন্ধন কাকে বলে। যে এই আয়নিক বন্ধনের সংজ্ঞা বেশ কয়েকভাবে দেওয়া যেতে পারে। যেমন তোমরা এখানে দেখো যে বোর্ডে যেটা দেখতে পাচ্ছ, যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন ও অ্যানায়ন সমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আয়নিক বন্ধন বলে। অথবা হিসেবে লিখতে পারো যে ধাতব ও অধাতব পরমাণুর মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে। এবং এর চেয়ে যদি আরো সহজ করে লিখতে চাও, সরাসরি বলতে পারো যে ধাতু ও অধাতুর মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে। তো এই সংজ্ঞাটা আসলে এই খুব দুর্বল হয়ে যায়। নাম্বারটা যে পাবে না তা না, নম্বর হয়তো বা পেয়ে যাবে, কিন্তু ওই বলার ক্ষেত্রে এতটা আর স্ট্যান্ডার্ড রাখে না। এই জন্য বোর্ডে যে এটা আছে এটা আগে তোমরা লিখে নাও, পরে আমরা আলোচনায় যাচ্ছি। আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন।
লিখা হয়েছে কি? জি স্যার। বাকি দুজনের লিখা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো, ইলেকট্রন, এই যে গতদিনে আমরা যখন আলোচনা করেছিলাম ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে, তাই না? ক্যাটায়ন কি, অ্যানায়ন নিয়ে। তো একটা চার্জ নিরপেক্ষ বস্তু যখন ইলেকট্রন কি করে, বর্জন করে, তখন সেটা কোন চার্জযুক্ত হয়? পজিটিভ চার্জযুক্ত, তাই না? সেটা হয়ে যায় পজিটিভ চার্জযুক্ত। আর অন্যদিকে যখন একটা চার্জহীন বস্তু সে যখন অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করে, তখন সে কি হয়? নেগেটিভ চার্জযুক্ত হয়, যেটাকে আমরা কি বলছি? অ্যানায়ন বলছি। এখন দেখো, দুনিয়ার সমস্ত বস্তুর মধ্যে একটা যে শৃঙ্খল রয়েছে, যে সেটা হলো কি, বিপরীত চার্জযুক্ত বস্তুগুলো পরস্পরকে কি করে? আকর্ষণ করে না? হ্যাঁ। বিপরীত চার্জযুক্ত, আবার চুম্বকের ক্ষেত্রে বিপরীত মেরু পরস্পরকে কি করে? আকর্ষণ করে। বিপরীত তো আকর্ষণ করে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমাদের ঠিক এখানেও যে, অর্থাৎ পজিটিভ চার্জযুক্ত আয়নকে তো বলছি আমরা ক্যাটায়ন, আর নেগেটিভ চার্জযুক্ত আয়নকে বলছি কি? অ্যানায়ন। তো এই বিপরীত ধর্মী হওয়ার কারণে এদের মধ্যেও কিন্তু একটা বল কাজ করে। একটা কি কাজ করে? বল কাজ করে, যে বলটাকে আমরা কি বলছি? যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা। তো এই বলের কারণে কিন্তু এই ক্যাটায়ন এবং অ্যানায়ন একত্রিত হয়ে যৌগ গঠন করে, অর্থাৎ বন্ধন সৃষ্টি করে। আর এই বন্ধনটার নামে কি হলো? আয়নিক বন্ধন। বুঝতে পেরেছো কি? বন্ধন। অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয়, আর বন্ধন সৃষ্টি হয় বলেই তো যৌগ গঠন করে, তাই না? তো যে বন্ধনটা তৈরি করছে এক্ষেত্রে, সেটাই হচ্ছে কোন বন্ধন? আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধন সৃষ্টি করবে কারা? আয়নিক বন্ধন সৃষ্টি করবে মূলত কি, ধাতু এবং অধাতু মিলেই সৃষ্টি করবে কি, আয়নিক বন্ধন। তাহলে তাহলে যেসব যৌগের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান, সেগুলোকে আমরা কি বলবো? আয়নিক যৌগ। বুঝতে পেরেছো কি? যেসব যৌগের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান, সেই যৌগগুলোর নাম কি? কি বলবো আমরা? আয়নিক যৌগ। আয়নিক যৌগ। তো একটু কষ্ট করে এটা লিখে নাও যে আয়নিক যৌগের সংজ্ঞাটা। এরপরে আমরা যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি, যে এই উদাহরণগুলোর প্রত্যেকটা আমরা যে চিত্র এঁকে এঁকে দেখবো যে এগুলোর মধ্যে আসলে যে আয়নিক বন্ধন হয় কিনা। যেসব যৌগের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান তাদেরকে আয়নিক যৌগ বলে। উদাহরণগুলো সহ লিখো। স্যার হয়েছে। উদাহরণগুলো লিখছো কি? জি স্যার। আচ্ছা, তাহলে আয়নিক যৌগ গঠিত হবে কিভাবে? তার শর্টকাটে তোমরাই বলো। যেসব সেমা যৌগ আয়নিক বন্ধন গঠন করবে। আয়নিক যৌগটা তৈরি হবে কিভাবে? শুধু ক্যাটায়ন দ্বারা নাকি শুধু অ্যানায়ন দ্বারা? অ্যানায়ন ক্যাটায়ন দুইটা দ্বারাই। দুটোই লাগবে, তাই না? ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলেই তৈরি হবে কি, আয়নিক বন্ধন বা আয়নিক আয়নিক যৌগ। যৌগ। এই তো। তাহলে আমরা একটা করে উদাহরণ নিব এবং আলোচনায় যাব। তাহলে প্রথমত আমরা দেখি, প্রথমে যে একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে সেটা কি, দেখো দেখি, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, আমরা উদাহরণটা নিয়েছি সোডিয়াম ক্লোরাইড। এই তো, যে সোডিয়াম ক্লোরাইড যে একটা আয়নিক যৌগ, বা সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে আয়নিক বন্ধন বিদ্যমান, সেটা আমরা দেখব কিভাবে। তাহলে দেখো, আগে প্রথমত ইলেকট্রন বিন্যাসে যাও। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত বলো? 1s2, 1s2, টু এস 2s2, টু 2p, 6, 2p6, 3s1। 3s2। এই তো। আর অন্যদিকে ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাসটা করো,
তাহলে কত হবে? 1s2 টু টু এস 2s2 টু এস 2p6। সিক্স সিক্স তারপরে বলো কত হবে? থ্রি এস থ্রি টু 3s2 থ্রি পি সিক্স 3p থ্রি বি ফাইভ ফাইভ 3p5। কে যেন 6 বলেছিল? 3p5। এখন দেখো, প্রত্যেকটা পরমাণু চাই কি? নিষ্ক্রিয় গ্যাসের কি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, তাই না? যেটা আমরা গত হ্যাঁ। দিনে দেখেছি। এখন দেখো, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটা। তো সে যদি এই একটি ইলেকট্রন যদি ত্যাগ করে বা বর্জন করে, তাহলে তার দেখো শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? আটটা থাকে না? হুম। তো এই জি স্যার। অবস্থায়, এই অবস্থায় তার ইলেকট্রন সংখ্যা কত? 8 2 10। তার মানে সে কোন নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করবে? নিয়ন। নিয়নের। গুড। আচ্ছা, এরপরে দেখো, যদি ক্লোরিন এর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টি, অষ্টক পূরণের জন্য তার ইলেকট্রন দরকার একটি, সে যদি একটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এর ইলেকট্রন সংখ্যা হবে 18টি, তাই না? তাহলে কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস সে অর্জন করলো? আর্গন। আর্গন। আর্গনের। তাহলে এটাকেই আমরা দেখি কিভাবে দেখানো যায়। তাহলে দেখো এখানে, সোডিয়াম যদি আমার একটি ইলেকট্রন যদি ত্যাগ করে, সেক্ষেত্রে কি হয়? সোডিয়াম প্লাস না, একটি ইলেকট্রন সে ত্যাগ করেছে, ক্যাটায়ন সৃষ্টি করেছে। আধুনিক রীতি অনুসারে যেহেতু ইলেকট্রন বর্জন করছে, এটা এই পাশে মাইনাসটা না দিয়ে ওই পাশে কি ডান দিকে প্লাস হিসেবে দেখানো হয়। আর যদি তুমি এইভাবে দেখিয়েও থাকো, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। অর্থাৎ সোডিয়াম থেকে কি হয়? সোডিয়াম প্লাস হয়। এক্ষেত্রে সে কয়টা ইলেকট্রন বর্জন করে বলো? একটি ইলেকট্রন সে কি করেছে? বর্জন করেছে। আর অন্যদিকে ক্লোরিন এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 7টি। অষ্টক পূরণের জন্য তার একটি ইলেকট্রন দরকার, তাহলে সে একটি ইলেকট্রন যে গ্রহণ করলো, গ্রহণ করে কি তার ইলেকট্রনের সংখ্যাটা বেশি হয়ে গেল না? তাহলে সে কি করলো? ক্লোরাইড আয়ন তৈরি করেছে। বুঝতে পারছেন না পারেন নাই? বুঝছি স্যার। বুঝছো না? তাহলে এই যে ক্লোরিনটা এখানে দেখো, হ্যাঁ, সোডিয়াম, আর এখানে হলো কি? ক্লোরিন। তো এই দুটো মিলে কি কি তৈরি করবে বলো? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড। ক্লোরাইড। হ্যাঁ, তার মানে যে সোডিয়াম প্লাস আর এই ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন মিলে তৈরি করতেছে কি? সোডিয়াম ক্লোরাইড। বুঝতে পেরেছেন? এ তো গেল বিক্রিয়ার মাধ্যমে, কিন্তু চিত্রের মাধ্যমে কি কিভাবে দেখাবে? তাহলে সোডিয়ামের যে চিত্রটা অঙ্কন করবে, সোডিয়ামের প্রথম কক্ষপথে কয়টা? দুইটা। দুইটা। আর দ্বিতীয় কক্ষপথে? আটটা। একটা। দ্বিতীয় দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টাই তো? আটটা। আচ্ছা, তা 8টা ইলেকট্রন দাও। তোমরা কি লিখছো না, লিখছো না, নাকি শুধু বোর্ড দেখছো? লিখছি। আচ্ছা, তাহলে তোমরা নিজেরাই অঙ্কন করো, সুবিধা পাবে। কম্পাস দিয়ে হুম। কম্পাস দিয়ে যদি ফ্রি হ্যান্ডে আঁকতে পারো তো ভালো, আর যদি ফ্রি হ্যান্ডে আঁকতে না পারো, তাহলে তো কাটা কম্পাস নেওয়াটাই ভালো হবে। অল্প সময়ের মধ্যে অনেক কিছু পড়া হবে। আমি তো টার্গেট নিয়েছি 40 মিনিট পড়াবো, 40 মিনিটের মধ্যে দুইটা বন্ধন আলোচনা করব, এবং প্রত্যেকটা উদাহরণেই চলে আসবে। খুব বেশি কঠিন না, সহজ করে নাও তো সহজ হবে। অথবা ফ্রি হ্যান্ডে শুধু আঁকো, পরে ঠিক করে নিবে। যদি নোট খাতায় তুমি ফ্রি হ্যান্ডে আঁকতে তা না আমার চাও, তো মনে হয় থ্রি হান্ড্রেড চেয়ে যদি আমরা কম্পাস দিয়ে আঁকি সেটা আরো তাড়াতাড়ি হবে। হ্যাঁ তো আঁকো, সমস্যা কি? জিনিসটা আঁকা বুঝে গেলে, হয়েছে। হ্যাঁ, আঁকা হয়েছে, তো ওটা করে ফেলো।
এ পর্যন্ত আঁকা হয়েছে কি? জি স্যার। হ্যাঁ, যদি আঁকা হয়ে থাকে পরে আরেকটা আরেকটা আঁকতে হবে, যে পরেরটা এভাবে আঁকবে, শুধু ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি করে দেবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে তৃতীয় কক্ষপথটা এখানে লাগবে না, তৃতীয় কক্ষপথ লাগবে না, শুধু প্রথম কক্ষপথে দিবে 2টা, আর দ্বিতীয় কক্ষপথে দিবে কয়টা? 8টা। থার্ড ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিবে যে সে একটা ইলেকট্রন কি করেছে, বর্জন করে এটা পজিটিভ হয়েছে, পজিটিভ আয়ন সৃষ্টি করেছে। অন্যদিকে সেটাও আঁকবে। তাহলে তার প্রথম কক্ষপথে 2টো ছিল, দ্বিতীয় কক্ষপথে ছিল কয়টা? 8টা। 8টা। আর তৃতীয় কক্ষপথে ছিল 7টা। 7টা। 7টা ছিল। আর এখান থেকে এই ইলেকট্রনটা চলে গেছে, কে নিয়েছে? ক্লোরিন নিয়েছে। তাহলে ক্লোরিনে এখন ইলেকট্রনের সংখ্যা কি হলো, বেশি হয়ে গেছে না? এই বেশি হওয়ার জি কারণে স্যার। সে এখন এই ক্লোরাইড আয়ন কি করেছে, তৈরি করেছে। এইভাবেই সোডিয়াম ক্লোরাইড কি হয়, তৈরি হয়। ব্যাখ্যাগুলো লিখতে পারবো তো নাকি? আচ্ছা, ব্যাখ্যাগুলো এখন লিখতে হবে না, আমরা যখন অনুশীলনে যাব তখন 2-1টা ব্যাখ্যা আমি লিখে দিব, ঠিক ওই ভাষার যে ভাষাগুলোর আঙ্গিকে বাকিগুলো লিখতে পারবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড নিয়ে কোনো প্রবলেম আছে, যে কিভাবে এই সোডিয়াম ক্লোরাইডের যে আয়নিক যৌগ বিদ্যমান, এটা দেখাইতে পারবে তো এখন? পারবো। পারবে, আচ্ছা। তাহলে এর পরের উদাহরণটা আমাদের কি ছিল দেখো, আমরা সবগুলো না নিয়ে, আচ্ছা এটা দেখি, ম্যাগনেসিয়াম অক্সাইড। নিজেরাই এখন করো দেখি, ম্যাগনেসিয়াম অক্সাইডে কি ঘটনাটা ঘটে। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আগে ইলেকট্রন বিন্যাসটা দেখে নাও, বা মনে মনে হিসাব করতে পারো। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। তাহলে ইলেকট্রন বিন্যাস করেন 1s2, 2s2, 2p6। 6, তাহলে কত 3s2। হবে? 3s2। আর অক্সিজেনের কত? 8। তাহলে 1s2, 2s2, 2p কত হবে? 4। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, যদি ঠিক থাকে, এখন দেখো, তো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 2টো। সে 2টো ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করলে তার সর্বশেষ কক্ষপথ হবে 2 নম্বর কক্ষপথে, এটা তখন সর্বশেষ হবে। তখন তার ইলেকট্রন সংখ্যা হয় কত দেখো, তার কিন্তু অষ্টক পূরণ হয়ে যাচ্ছে। আর ইলেকট্রন সংখ্যা হবে কত? 6, 2, 8, 2, 10। তার মানে নিয়নের ইলেকট্রন বিন্যাস সে কি অর্জন করতে পারবে। অন্যদিকে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 4, 2, 6, 6টি। অষ্টক পূরণের জন্য কয়টি ইলেকট্রন দরকার হবে? 2টা। তার যদি অষ্টক পূরণ হয়ে যায়, তাহলে ইলেকট্রন হবে তার 10টা, সেও কিন্তু নিয়নের ইলেকট্রন বিন্যাসটা কি অর্জন করতে পারবে। তো এই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম কয়টি ইলেকট্রন ত্যাগ করবে বলো, হিসাবটা করে নাও। 2টি ইলেকট্রন। হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়াম যদি 2টা ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে আমরা কি লিখবো? ম্যাগনেসিয়াম কি সেটা ক্যাটায়ন তৈরি করবে না? এই যে ক্যাটায়ন, 2টা ইলেকট্রন। আর অন্যদিকে অক্সিজেন কয়টি ইলেকট্রন গ্রহণ করবে? 2টি। 2টি ইলেকট্রন গ্রহণ করে সে কি তৈরি করবে? অ্যানায়ন তৈরি করবে। এনায়ন।
এই যে আমাদের হিসাব হয়ে গেল। এখন শুধু চিত্রটা এঁকে দেখাই দাও, পারবো তো? পারবো স্যার। এখন চিত্রটা আঁকো দেখি। আর সর্বশেষ কক্ষপথে তার ইলেকট্রন রয়েছে দুইটি। এই দুই পাশে দুটো দিতে পারো বা উপর নিচ করে দুটো দিতে পারো, যেভাবে দিলে সৌন্দর্যটা বাড়বে আমরা সেভাবে দিব। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন। এখানে অক্সিজেনের কিন্তু তিনটি কক্ষপথ না, এখানে দুইটা হবে। হ্যাঁ, অক্সিজেনের এখানে একটা কক্ষপথ অনেক বেশি হয়ে গেছে। তাহলে প্রথম কক্ষপথে তার ইলেকট্রন হচ্ছে দুটি, আর দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 6টি। ছয়। স্যার আঁকা হয়েছে। এখন হচ্ছে পরেরটা আঁকতে পারছো কি? জি স্যার। পরেরটা কিভাবে আঁকছো? পরেরটা, পরেরটা শুধু, এইখানকার দুইটা হ্যাঁ, এই যে পরেরটা এইভাবে দুইটা ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দিয়েছি হ্যাঁ, ম্যাগনেসিয়াম। দুইটা ইলেকট্রন। আর এখানে কয়টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা দিয়েছো? আটটাই তো, আটটা দিয়েছো না? তাহলে এখানে কি দিয়েছো? 2+। আর অন্যদিকে অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা। আর তৃতীয় কক্ষপথে কয়টা নিয়েছো? তার তো 6টা ছিলই, তাই না? 6টা ছিলই, আর 2টা আসলো কোথা থেকে? ম্যাগনেসিয়াম থেকে। তার মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করে সে এনায়ন তৈরি করেছে। স্যার সাদিয়া এবং অক্সিজেনের কি তিনটা কক্ষপথ হবে? ও 3টা দিয়েছে না? 3টা হবে না, না 2টা হবে। সরি, আমি দ্রুত আঁকতে গিয়ে একটু তাহলে এখানে 3টা তো হবে না, হবে দুটো।
তিনটা হবে না, কয়টা হবে? দুইটা হবে। তার তো ছয়টা ছিল, আর দুইটা সে গ্রহণ করে অ্যানায়ন তৈরি করলো। ক্লিয়ার? বাকি দুজনের কি হয়েছে? তুষ্মির কি অবস্থা, আঁকতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে পরের আমরা উদাহরণটা দেখি। এরপর এটা কি ছিল বলো দেখি। এর পরের উদাহরণটা কি ছিল দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এটা একটু দেখো দেখি আমরা। সবগুলোতে নিব না, হাতে গোনা কয়েকটা দেখি। ক্যালসিয়াম ক্লোরাইড, এরপরে আয়রন ক্লোরাইড, এই দুটো দেখবো। ক্যালসিয়াম ক্লোরাইড, আয়রন ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? বলো বলো বলো, ঝটপট বলো, তোমাদের মনে আছে তো। 20। 20। তাহলে হিসাব করো, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি রয়েছে? 2টি। দুইটি। পরীক্ষা খাতায় কিন্তু তোমরা ওই ইলেকট্রন বিন্যাসটা দেখাবে, ঠিক আছে? প্রশ্ন যেভাবে হোক, ইলেকট্রন বিন্যাসের বিকল্প কোনো কিছুই নেই। তো তো ইলেকট্রন 2 বিন্যাস। মার্কের জন্য আমরা পুরোটা করব? হ্যাঁ। 2 মার্কের জন্য যখন দিবে তখন হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা দেখায়, তারপর এই ওটা চিত্রটা দেখাবো। 2 নম্বরে না, 4 নাম্বার হবে। ও, বুঝছো, এসব প্রশ্ন হবে কোথায়? 4 নম্বরে। 4 নাম্বারে। আবার 2 নাম্বারে দিবে কিভাবে বলো দেখি। বলবে কি আয়নিক যৌগের বৈশিষ্ট্য লিখো, বৈশিষ্ট্যগুলো লিখো। আবার 2 নাম্বারে এরকম প্রশ্ন হয় যে আয়নিক যৌগসমূহ উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক হওয়ার কারণ ব্যাখ্যা করো। আর ঘ নাম্বারে দিবে কি, যেন 4 নাম্বারের উপযোগী করে প্রশ্ন দিবে, যেমন যেমন যেন চিত্র থাকে, যেন তুমি কিছু লিখতে পারো ঘ নাম্বারে। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হবে? ক্যালসিয়াম করে ফেলো, খাতায় সময় আছে তো। তাহলে 3D-তে এটা ইলেকট্রন প্রবেশ করবে না। ক্লোরিন 1s2, 2s2, 2s2, 2p6, আর কত হবে রে? 2p6, বলেন বলেন। 3s2, 3p, 3s2, 3p5। 3p5, 5। তাহলে ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে দুইটা, এই দুইটা মাইনাস করে দিলেই তার অষ্টক পূরণ হচ্ছে না, 6 2 8। বুঝেছো? তার মানে সে কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন জি স্যার। বিন্যাসটা অর্জন করবে? তাহলে 20 থেকে 2 বাদ দাও, 18। তা 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাসটি কি? আর্গন। কথাগুলো কিন্তু আর্গন। যখন আমরা লিখবো না, তখন কিন্তু এগুলো উল্লেখ করতে হবে কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস সে অর্জন করে স্থিতিশীল হচ্ছে। আর অন্যদিকে ক্লোরিন, তার শেষ কক্ষপথে আছে 7টি, অষ্টক পূরণের জন্য হয় লাগে একটি, 8টি। তাহলে 8টির একটি ইলেকট্রন গ্রহণ করে সে আর্গনের ইলেকট্রন বিন্যাসটা কি করবে? অর্জন করবে। তা সেক্ষেত্রে একটু দেখাও যে ক্যালসিয়াম কয়টি ইলেকট্রন ত্যাগ করবে। তার শেষ কক্ষপথে 2টা রয়েছে, তাই না? তা 2টি ইলেকট্রন ত্যাগ করে সে ক্যালসিয়াম 2+ ক্যাটায়ন তৈরি করবে। আর অন্যদিকে ক্লোরিন, তার ইলেকট্রন দরকার হবে কয়টা? একটা। এই একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি করবে বলো দেখি? ক্লোরাইড আয়ন, অর্থাৎ এনায়ন তৈরি করবে। তাহলে ক্যাটায়ন আর এনায়ন হয়ে গেল। এখন এখানে একটা জিনিস দেখো, যে ক্যালসিয়ামের একটি পরমাণুর সাথে ক্লোরিনের কয়টি পরমাণু যুক্ত হয়েছে? এই যে দেখো, 2টি। 2টি। তাহলে চিত্রটা আঁকার সময়, তাহলে আমি একটি ক্যালসিয়াম পরমাণু নিব, আর 2টি কি নিব? ক্লোরিন পরমাণু নিব। ক্যালসিয়ামটা মাঝখানে দিব, আর দুই পাশে 2টা ক্লোরিন দিব। বুঝতে পারছো না পারো নাই? পারছি। হুম। তাহলে অঙ্কনটা করে ফেলো দেখি।
তাহলে আগে ক্লোরিনটা আঁকো। ক্লোরিন 2, 2, 8, 7। আর মাঝখানে দিই আমরা ক্যালসিয়ামটা। প্রথম কক্ষপথে তার 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথেও 8টি, চতুর্থ কক্ষপথে 2টি, চতুর্থ কক্ষপথে 2টি। আচ্ছা, 2টা এইখানে না দিয়ে একটু নিচে দাও। ধর এই পাশে একটা দিয়েছো, এই পাশে একটা দিয়েছো। আর ক্লোরিনের এখানে সর্বশেষ কক্ষপথে কি 7টি হওয়ার কথা না? তোমরা বললে না তো কেউ, এখানে তো আরেকটি হবে। 7, 7, হ্যাঁ। এরপরের চিত্রটা অঙ্ক আমি সবগুলো অরবিট আঁকছি না, শুধু একটা নেই। ক্লোরিন, আচ্ছা দিই সবগুলো, কতক্ষণ আর লাগে। তৃতীয় কক্ষপথে তার 7টি ছিল, এখন তার একটি সে গ্রহণ করেছে। মাইনাস হলো, হ্যাঁ। এক্ষেত্রে তোমার ক্যালসিয়ামের ক্ষেত্র হবে কয়টা? ক্যালসিয়াম কি বোর্ড দেখছো না দেখতে লাগে না? বোর্ড কি দেখছো নাকি দেখতে লাগছে না বলো? দেখতে লাগছে না। আচ্ছা, যদি দেখতে না লাগে এটাই ভালো, তোমরা খুব দ্রুত একটু এঁকে নাও, আর আমি এটা কমপ্লিট করার পর আর রাখবো না। এখানে কত হবে বলো দেখি? এইটার ক্ষেত্রে কত লিখবে এখানে? +2। প্লাস 2 প্লাস, তাই তো? আচ্ছা, হোক খালি। তাহলে এখানে হবে, আরেকটা দিয়ে দিই। তাহলে এখানে হলো কি মাইনাস।
এইভাবে তৈরি হয় কি ক্যালসিয়াম ক্লোরাইড। এবার তোমরা নিজেরাই দেখো দেখি, নিজেরাই করো। আয়রন ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড যেটা ছিল, ফেরাস ক্লোরাইড। লিখেন লিখেন, FeCl2, এটা নিজেরা একটু করেন 2 থেকে 4 মিনিটের মধ্যে। আগে ইলেকট্রন বিন্যাসটা নাও, এটার চিত্রগুলো কিন্তু অনেক বড় হবে আয়রনের। আর 2 10, 10 2 12। কি আয়রনের চিত্র আঁকতে পারছেন তো? যদি আঁকতে না পারো তাহলে দেখে নাও বোর্ডে।
স্যার আয়রনের তৃতীয় কক্ষপথে আপনি কি 14টা ইলেকট্রন দিছেন? ইলেকট্রন বিন্যাসটা করো তাহলে বুঝবে। ইলেকট্রন বিন্যাস এই জন্য তোমাদেরকে আমি বলি না যে এবারে আগে ইলেকট্রন বিন্যাসটা লিখবে, আর নাহলে হঠাৎ করে চিত্র আঁকতে গেলে একটু চিন্তায় পড়ে যাবে। তৃতীয় কক্ষপথে 14টি দেওয়া হয়েছে। ইলেকট্রন বিন্যাসটা লিখেছো কি? জি স্যার। ইলেকট্রন বিন্যাসটা কিভাবে লিখেছো বলো দেখি, শেষের দিকে বলো কি কেমন লিখছো, বলো বলো। 1s2 2s2 2p6 তাই না? 3s2 3p6 3d6 4s2। কিভাবে লিখেছো বলো, ঠিক আছে কিনা? জয়িতা, কি বাকিরা কি আঁকতে পারছেন কিনা? কি তোমাদের সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলো। স্যার আয়রনের এই ইলেকট্রন বিন্যাসে যেমন করে আমি করছি অমন করে বলি, দেখেন আমার সাথে আপনারটা মিলতেছে না। কোনটা? আয়রনের? হ্যাঁ। হ্যাঁ, আয়রনের ওয়ান ইলেকট্রন। এস টু হ্যাঁ আচ্ছা বলো বলি। না, বলো, সমস্যা নেই আমাদের তো। সমস্যা আসলেই তো সমাধান হবে, বলো। 1s2 1s2 2s2 2p6 2p6 3s2 3s2 3p6 3p6 তারপরে 4s2 3d, তারপরে বলো ওই যে 4s2। 3d 4s2 4 হ্যাঁ, 3D এর 3d। আগে 4s এ প্রবেশ করবে তাই না? 4s এ সর্বোচ্চ কয়টা? দুইটা প্রবেশ করলো। এখন হুম। দেখো এখন পর্যন্ত কয়টা গেছে, 2 2 4, 6 4 10 2 12, 12 6 18, 18 দিয়ে কত? 20। তা বাকি থাকলো কয়টা? ছয়টা না? এই ছয়টা 6টা কোথায় প্রবেশ করবে? এই ডিতে প্রবেশ করবে না? ডিতে। তাই তুমি 4p-তে গেছো কেন? বুঝতে পেরেছো না পারো নাই? পারছি স্যার, আমার একটু ভুল হ্যাঁ, হয়েছে। তাই সে যদি দুইটি ইলেকট্রন ছেড়ে দেয়, যে আয়রন যদি দুইটি ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে কি হবে? যে এটা হবে না, সে ক্যাটায়ন তৈরি করতেছে না, দেখো দেখি। Fe2+। আর অন্যদিকে ক্লোরিন, একটি ক্লোরিন পরমাণু, তার ইলেকট্রন দরকার কয়টা? একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরাইড আয়ন অর্থাৎ অ্যানায়ন তৈরি করছে, কিন্তু ক্লোরিন পরমাণু কয়টা? দুইটা। তার দুইটার জন্য কত হবে? এই দুইটা ইলেকট্রন সে কি করবে? গ্রহণ করবে। আর এই দুইটা ওই দুইটা ইলেকট্রন পাবে কোথা থেকে? এই যে আয়রনের শেষ কক্ষপথে যে দুইটা ইলেকট্রন রয়েছে, এই দুইটা ইলেকট্রন সে কি করবে? বর্জন করবে। বুঝতে পেরেছো? সাদিয়ার কি অবস্থা, মিলাইতে পারছো না স্যার পারো নাই? পারছি স্যার। হ্যাঁ, তোমার চিত্রটা একটু দেখাও তো, ক্যামেরাটা অন করে একটু খাতার দিকে তাক করো, দেখি আমরা সবাই দেখে নিই একটু। ব্যাক ক্যামেরা নাও, ব্যাক ক্যামেরা দিয়ে। পিছনের ক্যামেরাটা নাও।
আচ্ছা, না পারলে সমস্যা নেই, বা আমাকে পরে স্ক্রিনশট করে দিও, হ্যাঁ। তাহলে এ হলো মোটামুটি আমাদের কি আয়নিক যৌগ। এগুলো যত বেশি লিখবে এবং অনুশীলন করবে তত বেশি সহজ হবে। বুঝতে পারছো না, পারো নাই? বেশি বেশি অনুশীলন করা দরকার। এ এরপরে যে উদাহরণগুলো থাকলো এর নিজেরাই একটু দেখবে। আর কি কি যেন উদাহরণ ছিল। পটাশিয়াম ব্রোমাইড ছিল, তাই না? এ পটাশিয়াম ব্রোমাইড ছিল, ক্যালসিয়াম অক্সাইড ছিল। এগুলো তোমরা নিজেরাই একটু দেখবে বাসায়। পটাশিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। খুব বেশি জটিলে যাওয়ার দরকার নেই, খুব স্বাভাবিকভাবে নিবে। তাহলে এ হচ্ছে আমাদের মোটামুটি কি আয়নিক। আজকে আমরা যেটা পড়লাম যে আয়নিক বন্ধন কি, আয়নিক যৌগ কাকে বলে, এবং এই যে কিভাবে বন্ধনের মাধ্যমে আয়নিক যৌগগুলো গঠিত হলো ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে, সেটা আজকে আমরা দেখলাম। আমাদের পরের আলোচনা যেটা শুরু হবে সেটা আমরা দেখব সমযোজী বন্ধন, ঠিক আছে? এটা আমরা আর 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেবো। এটা দেখো দেখি, সমযোজী বন্ধন বলতে আমরা কি বুঝি। এর আগে আয়নিক যুগে আমরা দেখলাম কি, যে একটা ধাতব পরমাণু একটা অধাতব পরমাণুর মধ্যে ওরা যখন ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি করছে ইলেকট্রন বর্জন এবং গ্রহণের মাধ্যমে, এরপরে তারা কি হয়, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়। তো এখানে যে বন্ধনটা কাজ করে সে বন্ধনটাকে আমরা কি বলছি, আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে এখানে কাজ করবে শুধুমাত্র দুটি অধাতব পরমাণুর মধ্যে, শুধুমাত্র দুটি অধাতব পরমাণুর মধ্যে। এখন দুটি অধাতব পরমাণুর মধ্যে যে বলটা কাজ করে এটাকে বলা হয় দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, হ্যাঁ। দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। এই কারণে আমরা সংজ্ঞায় এইভাবে লিখছি যে যে রাসায়নিক বন্ধনে যে রাসায়নিক বন্ধনে দুটি অধাতব পরমাণু দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয় তাকে সমযোজী বন্ধন বলে। অথবা তুমি আরো সহজ করে বলতে পারো যে দুটি অধাতব পরমাণুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। অন্যথায় এভাবে বলতে পারো যে দুটি অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলে। তো তোমাদের কাজ হবে আগে এটা তুলে নেওয়া, সংজ্ঞাটা আগে উল্লেখ করে নাও, খাতায় লিখে নাও। লেখা হয়ে গেলে জানাও। স্যার লেখা হয়েছে। হয়েছে? তাহলে আমরা এই সমযোজী যৌগের এই সংজ্ঞাটাও লিখে নিই, হ্যাঁ। একবার সহজ করে লিখবে, যেসব যৌগের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান তাদেরকে সমযোজী যৌগ বলে।
যেসব যৌগের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান তাদেরকে সমযোজী যৌগ বলে। লিখেছো না লিখো নাই বলো? লিখতেছি। উদাহরণগুলো নিও, উদাহরণগুলো লিখবে। স্যার হয়েছে। তাহলে দেখো, যে সমযোজী বন্ধনে কি হয় মূলত, পরমাণু সমূহ কি করে, ইলেকট্রন নিজেদের মধ্যে কি করে, ভাগাভাগি করে। শেয়ার ভাগা করে। ভাগাভাগির মাধ্যমে তারা কি হয়, অষ্টক পূরণ করে, না হয় কি দুইয়ের নীতি পূরণ করে, এই তো। আর যেসব যৌগে তোমার সমযোজী বন্ধন বিদ্যমান সেটাকে আমরা কি বলছি, সমযোজী যৌগ। আমরা গতদিনে কিছু উদাহরণ দেখেছিলাম, এর মধ্যে মনে আছে কিনা দেখো দেখি। কার্বন ডাই অক্সাইড দেখেছিলাম, কি অ্যামোনিয়া মনে হয় দেখেছিলাম, তাই না? আচ্ছা, সমস্যা নেই, যে আমরা আজকে নতুন করেও দেখতে পারি, যেমন হাইড্রোজেন। হাইড্রোজেন অণু, হ্যাঁ, মৌলিক পদার্থের অণু যেটা। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে কি হয় দেখো দেখি। 1s1, তাই তো। তাহলে শেষ -1 কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটাই রয়েছে। তাহলে সে যদি হাইড্রোজেন, সে যদি অণু তৈরি করতে পারে, ও চাই, তাহলে তাহলে একটা অণুতে দুইটি পরমাণু রয়েছে। তাহলে কেমনে হয় এটা? তো এর রয়েছে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। যোগ এর রয়েছে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তো এটা কি করে, এই পরস্পরের সাথে এই ইলেকট্রন তখন কি করে নেয়, ভাগাভাগি করে নেয় বা শেয়ার করে। শেয়ার করার মাধ্যমে দেখো, এদের শেষ কক্ষপথে ইলেকট্রন প্রত্যেকের কয়টা করে হয়েছে দেখো, দুইটা করে হয়েছে। তার মানে কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে হাইড্রোজেন? হিলিয়াম। হিলিয়ামের। এই তো সহজ হয়ে গেল। এরপর ঠিক কিভাবে ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিন, ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি? সাতটি, তাই না? শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 7টি। কয়টি? সাতটি রয়েছে। তাহলে দুইটি ক্লোরিন পরমাণু এ নিজেদের মধ্যে কয়টি করে ইলেকট্রন ভাগাভাগি করতে পারে, হিসাব করো দেখি। দেখো, 2, 8, আর থাকলো কত? 7, এই তো। 2 আর 2 4, 5 6 7। আচ্ছা, এটুকু এটুকু কম্বাইন করে নি। তাহলে এখানে এই জায়গাটাতে দেখো, আমি চাচ্ছিলাম এটা না লিখে একটু কপি করে নিতে চাইছিলাম। আচ্ছা, নি আরেকবার। তাহলে এই ক্লোরিন পরমাণুর ক্ষেত্রেও তার শেষ কক্ষপথে কয়টি রয়েছে? 7টি রয়েছে না? জি স্যার। 7টি রয়েছে। তাহলে দরকার কয়টা? অষ্টক পূরণের জন্য তো একটা একটা। দরকার। একটা দরকার। তাহলে সে কি করবে, এই দুইটা নিজেদের মধ্যে, এই যে যে দুইটা ইলেকট্রন রয়েছে দেখতে পাচ্ছ কি, নাকি আমি তো একদিকে হয়ে গেছি, দেখতে পাচ্ছ এই দুইটা ইলেকট্রন?
জি স্যার, দেখা যাচ্ছে। এই যে দুইটা ইলেকট্রন নিজেদের মধ্যে কি করবে? ইলেকট্রন ভাগাভাগি করে নিবে। শেয়ার হবে। নাকি বুঝেন নাই? বলো কি করবে, বলো দেখি। এই বুঝছি। এই দুটা ইলেকট্রন, ও কেন আমি পারছি না আজকে, এটার কি ঘটনা? আচ্ছা, মানে এই পরবর্তী ধাপে কি করবে, এই ইলেকট্রন আর ইলেকট্রন শুধু নিজেদের মধ্যে শেয়ার ঘটায় দিবে। আচ্ছা, এরপরে দেখো দেখি কি আছে। ঠিক কিভাবে অক্সিজেন, নাইট্রোজেন, স- এই যে সালফার যেটা রয়েছে, সালফারের একটি অণুতে 8টি পরমাণু রয়েছে। তারপর ফসফরাস P4, হ্যাঁ, তারপর আয়োডিন, ফ্লোরিন, পানি, এগুলো একটু নিজেরা দেখতে পারো। পানির ক্ষেত্রে কি ঘটনা, গত দিনে আমরা পানিটা মনে হয় দেখেছিলাম কি? পানির ক্ষেত্রে এটা দেখো দেখি নিজেরাই পারো কিনা। পানি, হাইড্রোজেনের 2টা আর অক্সিজেনের আছে একটা। হাইড্রোজেনের 2 আর অক্সিজেনের কত? 8। তাহলে অষ্টক পূরণের জন্য অক্সিজেনের লাগবে কয়টা? এই যে তোমার হাইড্রোজেনের, এই অক্সিজেনের হচ্ছে এই দ্বিতীয় কক্ষপথে হলো তার 6টা। তাহলে এদিকে একটা হাইড্রোজেন পরমাণু দাও, যার শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে একটা। আর এদিকে একটা হাইড্রোজেন পরমাণু দাও, যার শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা। এখন কি হবে? এখন তারা ইলেকট্রন কি করবে? এর অষ্টক পূরণের জন্য, অক্সিজেনের অষ্টক পূরণের জন্য ইলেকট্রন দরকার হচ্ছে 2টা। আর অন্যদিকে দেখো, হাইড্রোজেন যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাই, সেক্ষেত্রে তারও ইলেকট্রন প্রয়োজন হবে একটা। ঠিক আছে? তা সেক্ষেত্রে আমাদের চিত্রটা যদি পরিপূর্ণ করি, অক্সিজেন প্রথম কক্ষপথে তার ওরা ইলেকট্রন শেয়ার করবে। হ্যাঁ, তাহলে এই তো একটা করে ছিল, এই হাইড্রোজেনের সাথে সে আরেকটা কি করলো, শেয়ার করলো। এই যে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো দেখি, এরপরে কি আর উদাহরণ ছিল। মিথেন তো গতকালকে দেখেছো, মিথেনটা গতকালকে দেখিয়েছিলাম, মনে আছে? মিথেন, মিথেনের কথা, মিথেন গতকালকে দেখেছো, পানিটা তো দেখলাম আমরা। আর এদিকে কার্বন ডাই অক্সাইডটা দেখতে পারো, কার্বন ডাই অক্সাইড এই তিনটা একটু দেখো, কার্বন ডাই অক্সাইড কিভাবে গঠিত হয়। কার্বন ডাই অক্সাইড স্যার, কার্বন ডাই অক্সাইডটাও কালকে দেখাইছিলেন। দেখাইছিলাম না? যদি দেখা হয়ে থাকে তাহলে করার আর দরকার নেই, বা নিজেরাই পরে চেষ্টা করবে। আর কি আছে দেখো দেখি, কার্বন ডাই অক্সাইড, মিথেন দেখেছো, এই অ্যামোনিয়াটাও মনে হয় দেখছো, তাই না? অ্যামোনিয়া। জি স্যার। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? নাইট্রোজেন 7। 7। শেষ কক্ষপথে 7। ইলেকট্রন কয়টা আছে? 5টা। অষ্টক পূরণের জন্য দরকার কয়টা? 8টা। তাহলে 3টা হাইড্রোজেনের সাথে সে শেয়ার করবে। 3টা হাইড্রোজেনের সাথে সে একটি করে ইলেকট্রন শেয়ার করলে, তার তো 5টা ছিলই, আর 3টা হাইড্রোজেন থেকে একটা করে পাচ্ছে, তাহলে তার অষ্টক পূরণ হয়ে গেল। আর অন্যদিকে হাইড্রোজেনগুলোর কি, 2 এর নিয়ম মেনে সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা সে কি করলো, অর্জন করলো। পারবো তো নাকি? তাহলে তোমাদের কাজ হবে এগুলো একটু নিজে নিজে যত বেশি এগুলো অঙ্কন করবে, লিখবে। তবে চিত্র আঁকার আগে অবশ্যই ইলেকট্রন বিন্যাসটা দেখলেই তুমি বুঝতে পারবে যে এদের মধ্যে কি ঘটনা, কেমনে চিত্রগুলো আঁকা যায়। মনে থাকবে তো? জি স্যার। আর আগামী দিনে যেটা আমরা দেখব, আগামী আগামী দিনে সম্ভবত আমরা অনুশীলনে চলে যাব। এবং অনুশীলনে যাওয়ার আগে চেষ্টা করব যে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা। ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।